ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার যে দ্বিতীয় অধ্যায় জীববৈচিত্র্য সম্পর্কে যে টপিকগুলো আছে সেই টপিক থেকে পরীক্ষায় আসবে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগেও আমি অনেকগুলো ক্লাস করিয়েছি। আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশনে আমি আগের যে ক্লাসগুলোর প্লেলিস্ট দিয়ে দেবো, সেটা চেক করে দেখে নেবে। আর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেই চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি কবে কখন ক্লাস নেব এবং গুরুত্বপূর্ণ আপডেট সেই চ্যানেলে দেব। তোমাদের চ্যাপ্টার 2 যে জীববৈচিত্র্য সম্পর্কে অংশটা আছে, সেখানে তোমাদের কি কি পড়তে হবে? জীববৈচিত্র্যের ধারণা, জীববৈচিত্র্যের যে স্তর আছে, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক, এবং মানুষের যে জীববৈচিত্র্য তৈরি করেছে নিজের ইচ্ছেতে, সেই বিষয়টা, এবং জীববৈচিত্র্য হ্রাস বা বিলুপ্তির কারণ কি, এবং জীববৈচিত্র্য হ্রাস পেলে এর প্রভাব কি কি হয়, আর তার সঙ্গে জীববৈচিত্র্যের গুরুত্ব, এই বিষয়গুলো থেকে যে পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথম প্রশ্ন, লেভেল 1 লো লেভেল থিঙ্কিং, নলেজ এবং বেসিক রিকল, মানে বেসিক বিষয়গুলো থেকে কি প্রশ্ন আসতে পারে জীববৈচিত্র্যের ধারণা থেকে। রিকল মানে সাধারণ যে বিষয়গুলো আছে সেগুলো মনে রাখতে হবে। এখানে মনে রাখার বিষয়, যেমন জীববৈচিত্র্য শব্দটা প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন এডওয়ার্ড ও উইলসন। এই এডওয়ার্ড ও উইলসন জীববৈচিত্র্য শব্দটা জনপ্রিয় করে তুলেছিলেন। তিনি ছিলেন একজন সমাজ জীববিজ্ঞানী। তার সম্পাদিত বায়োডাইভার্সিটি নামক গ্রন্থের মাধ্যমে এই শব্দটি বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছিলেন। এই কারণে তাকে জীববৈচিত্র্যের জনকও বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ওয়াল্টের রোজেন স্মিথ কত সালে বায়োডাইভার্সিটি শব্দটা ব্যবহার করেন? এটি তিনি ব্যবহার করেছিলেন 1985 সালে। তিনি প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন ওয়াল্টার রোজেন স্মিথ 1985 সালে। আর বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন এডওয়ার্ড ও উইলসন। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব প্রজাতির বৈচিত্র্যকে নির্দেশ করে? এটার উত্তর হবে প্রজাতিগত বৈচিত্র্য। এখানে কি বলা হয় যে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকার জীব প্রজাতির, যেমন উদ্ভিদ, প্রাণী ও অণুজীবী মোট সংখ্যা এবং তাদের প্রকারভেদে যে প্রজাতির বৈচিত্র্য, প্রকারভেদকে এই প্রজাতিগত বৈচিত্র্য বলা চলে। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট অঞ্চলের বলেছে। বেশ, এরপরে 4 নম্বর প্রশ্ন, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত আর্থ সামিটে জীববৈচিত্র্য চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? 1992 সালে জুন মাসে এই ধারিত্রী সম্মেলন বা আর্থ সামিটে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এর সম্পূর্ণ নাম কি? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং এটি গৃহীত হয়। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর আনুমানিক মোট বর্ণিত জীবপ্রজাতির সংখ্যা বর্তমানে কত মিলিয়নের কাছাকাছি? প্রায় 1.2 থেকে 1.8 মিলিয়নের কাছাকাছি। আইইউসিএন এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পৃথিবীতে এ পর্যন্ত নথিবদ্ধ জীবপ্রজাতির সংখ্যা প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন বা
17 থেকে 18 লক্ষ। যদিও বিজ্ঞানীদের অনুমান পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা 7 থেকে 8 মিলিয়নের কাছাকাছি। এরপরে জীববৈচিত্র্যের বিভিন্ন যে স্তর আছে, লেভেলস অফ বায়োডাইভার্সিটি, এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো, যে একটিমাত্র প্রজাতির জিনগত গঠনের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলা হয়? এটা হবে জেনেটিক ডাইভার্সিটি। জিনের পার্থক্যের জন্য আমাদের মানুষের বিভিন্নতা তৈরি হয়েছে, জিনের পার্থক্যের জন্য আমের বিভিন্ন প্রকার তৈরি হয়েছে, জিনের পার্থক্যের জন্য ধান বীজের বিভিন্ন পার্থক্য হয়। এইটাই হলো জেনেটিক ডাইভার্সিটি। ঠিক আছে, এইখানে কি করা হয়, এখানে বলা হয় কি একই প্রজাতির জীবের যে জিনের বিন্যাস আছে, ক্রোমোজোমের গঠনগত পার্থক্য আছে, তার জন্য যে বৈচিত্র্য তৈরি হয় তাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। 7 নম্বর প্রশ্ন, হিমালয়ের বিভিন্ন উচ্চতায় জন্মানো রাউওলফিয়া ভমিটোরিয়া উদ্ভিদের ঔষধি গুণের তারতম্য কিসের উদাহরণ? এটা কি হবে, যে একটা হিমালয়ের বিভিন্ন উচ্চতায় জন্মানো একটা ঔষধি গাছের নাম বলছে, এটা কি ধরনের বৈচিত্র্য বলবো? এটা হলো জিনগত বৈচিত্র্য। এটা একটা সর্পগন্ধা জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এই রেসপিরিনের ক্ষমতা বা ঘনত্বর তারতম্য ঘটে উদ্ভিদের জিনগত পার্থক্যের কারণে। ঠিক আছে, আর এটি হিমালয়ের বিভিন্ন উচ্চতায় জন্মায়। বেশ, হিমালয়ের বিভিন্ন উচ্চতায় জন্মাচ্ছে, কিন্তু ভাগ করছে কোন উপাদানের ভিত্তিতে? রেসপিরিনের ঘনত্ব ও ক্ষমতার তারতম্যের ভিত্তিতে। ঠিক আছে, আর এইটা ঘনত্ব তারতম্য কেন হচ্ছে? জিনগত বৈচিত্র্যের জন্য। 8 নম্বর প্রশ্ন, ভারতে আম বা ধানের হাজারেরও বেশি বৈচিত্র্যময় জাতির উপস্থিতি প্রধানত কোন স্তরের জীববৈচিত্র্য প্রকাশ করে? উত্তর হবে একটু আগে যেটা বললাম, জিনগত বৈচিত্র্য, যে আমের প্রকার, ধানের যে হাজারো বেশি বৈচিত্র্যময় জাত আছে সেটা জিনগত পার্থক্যের জন্যই হয়। 9 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মোট প্রজাতির সংখ্যা এবং তাদের আপেক্ষিক প্রাচুর্যকে একত্রে কি বলা হয়? একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মোট প্রজাতির সংখ্যা এবং তাদের আপেক্ষিক প্রাচুর্যকে কি বলা হয়? উত্তর হবে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, কোনো অঞ্চলের প্রজাতির বৈচিত্র্য দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা মোট প্রজাতির সংখ্যা এবং আপেক্ষিক প্রাচুর্যতা বা বিভিন্ন প্রজাতির সংখ্যার অনুপাতে। ঠিক আছে, আলফা, বিটা এবং গামা বৈচিত্র্যের মাধ্যমে জীববৈচিত্র্যের কোন স্তরটিকে পরিমাপ করা হয়? আলফা, বিটা, গামা দ্বারা জীববৈচিত্র্যের ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যকে পরিমাপ করা হয়। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। ঠিক আছে, বেশ, এটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি কে পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্ন, মানুষের দ্বারা নিয়ন্ত্রিত প্রজনন ও নির্বাচনের মাধ্যমে গৃহপালিত পশু পাখি এবং ফসলের মধ্যে যে বৈচিত্র্য তৈরি হয় তাকে কি ধরনের বৈচিত্র্য বলা হয়? মানুষের দ্বারা নিয়ন্ত্রিত যদি হয় তাহলে সেটা হয়ে যাবে ডোমেস্টিক ডাইভার্সিটি বা গৃহপালিত বৈচিত্র্য। 12, বাসমতি চালের বিভিন্ন ভ্যারাইটি বা কাংরেজ গির জাতের গবাদি পশু জীববৈচিত্র্যে কোন স্তরের অন্তর্গত? এটা হবে জিনগত ও গৃহপালিত বৈচিত্র্য। এখানে বিভিন্ন বাসমতি চালের ভ্যারাইটি বা কাংরেজ
বা গির জাতের গবাদি পশু একদিকে যেমন মানুষের দ্বারা পালিত হয়, অন্যদিকে এদের বৈশিষ্ট্যগুলো জিনগত স্তরের পরিবর্তনের ফলেই প্রকাশ পায়। এরপরে লুজ অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য বিলুপ্তির বিষয় নিয়ে কি কি প্রশ্ন দিতে পারে? ১৩ নম্বর প্রশ্ন, IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। ১৪ নম্বর প্রশ্ন, বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশকারী বইটিকে কি বলা হয়? বিপন্ন প্রজাতি তালিকা প্রকাশকারী বই হলো রেড ডেটা বুক। এটি প্রকাশ করে IUCN, প্রকাশ করে যে সমস্ত উদ্ভিদ, প্রাণী বিশ্বব্যাপী বিলুপ্ত, বিপন্ন এবং সংকটাপন্ন তাদের সম্বলিত তালিকা এই IUCN প্রকাশ করে রেড ডেটা বুকে। ১৫ নম্বর প্রশ্ন, মরিশাসের ডোডো পাখি অবলুপ্তি হওয়ার প্রধান কারণ কি ছিল? মানুষের দ্বারা অতিরিক্ত শিকার ও বহিরাগত অন্য প্রজাতির আক্রমণ। ভারত মহাসাগরের এই মরিশাস দ্বীপের নিরীহ ও উড়তে অক্ষম ডোডো পাখিটি দ্বীপে মানুষের আগমন এবং মানুষের দ্বারা নির্বিচার শিকার এবং মানুষের সাথে আসা কুকুর, বিড়াল, শূকরের মতো বহিরাগত প্রাণীদের দ্বারা ডিম ও ছানা ধ্বংসের কারণে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ১৬ নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী এবং জীববৈচিত্র্য হ্রাসের পরোক্ষ কারণ? কার্বন ডাই অক্সাইড, কারণ এটি পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করে চলেছে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি পরিমাণে পৃথিবীকে গরম রাখে কার্বন ডাই অক্সাইড, আর এইটাই গ্রিনহাউস গ্যাসের প্রধান গ্যাস। বাসস্থান খণ্ডীকরণ বলতে কি বোঝায়? বাসস্থান খণ্ডীকরণ বলতে বোঝায় একটি বড় অখণ্ড বাসস্থান ছোট ছোট টুকরোয় ভাগ হয়ে যাওয়া। যেমন বনের ওপর দিয়ে রাস্তা, রেলপথ বা বাঁধ তৈরির ফলে যখন কোনো বন্যপ্রাণী একটি বিশাল ও অবিচ্ছিন্ন প্রাকৃতিক বাসস্থানে ছোট ছোট বিচ্ছিন্ন টুকরো বা খণ্ডে রূপান্তরিত হয়, তখন তাকে হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশনও বলা হয়। কোনো একটা বনভূমির ওপর দিয়ে যদি রেল লাইন যায়, তাহলে সেখানের ওপর দিয়ে যদি হাতি চলাচল করে, হাতি তো জানবেই না যে এইখানে বর্তমানে একটা কি হয়ে গেছে, রেল লাইন হয়ে গেছে। এরপরে লেভেল 2, মিডিয়াম থিঙ্কিং লেভেল, অর্থাৎ চিন্তা করে এবং বুঝে এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে এই প্রশ্নগুলো উত্তর তোমাকে করতে হবে। কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লেভেলস থেকে এই প্রশ্নগুলো দেয়া হয়েছে থিঙ্কিং লেভেল, আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাপ্লিকেশন লেভেলের। 18 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট বাসভূমির মধ্যে বসবাসকারী প্রজাতির বৈচিত্র্যকে পরিবেশ বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? উত্তর হবে এখানে যে আলফা বৈচিত্র্য বলা হয়। একটা নির্দিষ্ট বাসভূমির মধ্যে, বাসভূমি মানে একটা নির্দিষ্ট যেখানে উদ্ভিদ বা প্রাণী বসবাস করছে, সেইখানে যে প্রজাতির বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেটা হলো আলফা বৈচিত্র্য। আর পরিবেশগত ঢাল বরাবর দুটি ভিন্ন বাসস্থান, একটা বাসস্থান নয়, দুটি ভিন্ন বাসস্থানের মধ্যে প্রজাতির পরিবর্তনের হারকে, প্রজাতির যে বৈচিত্র্যতা তৈরি হচ্ছে সেটা কোন সূচক দ্বারা প্রকাশ করা হয়? সেটা প্রকাশ করা হয় বিটা ডাইভার্সিটি বা বিটা বৈচিত্র্য দ্বারা। ঠিক আছে, এরপরে 20 নম্বর প্রশ্ন, একটি সম্পূর্ণ ভৌগোলিক অঞ্চলের, যেমন গোটা হিমালয় পর্বতমালা, সামগ্রিক প্রজাতির বৈচিত্র্যকে পরিমাপ করার একক কোনটি? পুরো গোটা হিমালয় পর্বতমালা যদি বলে একটা নির্দিষ্ট বড় ভৌগোলিক অঞ্চল, তাই এটা হয়ে যাবে সব থেকে সর্বোচ্চ স্তরের গামা বৈচিত্র্য। এরপরে 21 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমঘাট পর্বতমালার উভচর প্রজাতির বৈচিত্র্য পূর্বঘাট পর্বতমালার চেয়ে অনেক বেশি। এটি কোন স্তরের জীববৈচিত্র্যের তুলনামূলক উদাহরণ? এটা
প্রজাতিগত জীববৈচিত্র্যের তুলনামূলক উদাহরণ। এখানে দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চলে উভচর নামক নির্দিষ্ট প্রজাতির সংখ্যা ও ঘনত্বের তুলনা করা হচ্ছে, তাই এটি স্পষ্টতই প্রজাতি বৈচিত্র্যের উদাহরণ। 22 ভারতের নদিয়া জেলার একটি জলাভূমি এবং সংলগ্ন কৃষিভূমির উদ্ভিদের উপাদানের পার্থক্য জানতে আমরা নিচের কোন বৈচিত্র্যটি পরিমাপ করব? এই 22-এর প্রশ্নটা কি উত্তর হবে? 22 প্রশ্নটার উত্তর হবে, বলেছে নদিয়া জেলার একটি জলাভূমি এবং সংলগ্ন কৃষিভূমির উদ্ভিদের পার্থক্য জানতে আমরা বিটা বৈচিত্র্য পরিমাপ করব, কারণ এখানে জলাভূমি একটা বাসভূমি এবং কৃষিভূমি একটা হলো বাসভূমি, দুটো বাসস্থানের সঙ্গে তুলনা করছে। 23 নম্বর প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এবং থর মরুভূমির মরু বাস্তুতন্ত্রের মধ্যে যে বিশাল পার্থক্য দেখা যায় তার জীববৈচিত্র্যের কোন স্তরের রূপভেদ? 23 নম্বরের প্রশ্নের উত্তর হবে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ঠিক আছে, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এবং থর মরুভূমির মরু বাস্তুতন্ত্রের মধ্যে যে বিশাল পার্থক্য দেখা যায় তার জীববৈচিত্র্যের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বৈচিত্র্য মধ্যে পড়বে। 24 নম্বর প্রশ্ন, ডোমেস্টিক ডাইভার্সিটি বা গৃহপালিত বৈচিত্র্য সরাসরি নিচের কোনটির সাথে মানব সভ্যতার নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? উত্তর হবে খাদ্য নিরাপত্তা ও সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষি। গৃহপালিত পশু পাখি এবং বিভিন্ন ফসলের যে সাধারণ যে জাতের যে বীজ এবং উন্নত জাতের যে বীজের বৈচিত্র্য মানবজাতির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং রোগ পোকার আক্রমণ থেকে কৃষিকে রক্ষা করে টেকসই করে তোলে। 25 দাগের প্রশ্ন, সবুজ বিপ্লব এর পর উচ্চ ফলনশীল বীজের একচেটিয়া ব্যবহারের ফলে ভারতের যে ট্র্যাডিশনাল ফসলের যে জাত আছে এটি জীববৈচিত্র্যের কোন স্তরের ক্ষতি নির্দেশ করে? অর্থাৎ ভারতের আগের যে সনাতন ফসলের জাত আছে, অর্থাৎ ট্র্যাডিশনালি যে বীজটা ব্যবহার করতো মানুষ আগে থেকে, সেই জাতটা যদি হ্রাস পায় তাহলে সেটা জীববৈচিত্র্যের কোন স্তরের ক্ষতি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে গৃহপালিত ও জিনগত বৈচিত্র্য। এরপরে জীববৈচিত্র্যের বিলুপ্তি থেকে কি প্রশ্ন দিতে পারে? 26 জীববৈচিত্র্যের ধ্বংসের প্রধান চারটি কারণকে একত্রে দ্য ইভিল অফ কোয়ার্টেট বলা হয়। নিচের কোনটি এই চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ জীববৈচিত্র্য ধ্বংসের চারটি কারণ একত্রে যে বলছে দ্য ইভিল অফ কোয়ার্টেট, এর মধ্যে কোনটা পড়বে না? এর মধ্যে পড়বে না যে আমরা বলতে পারি ইনসিটু সংরক্ষণ, কারণ এই সবকটাই জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ। ঠিক আছে, বাসস্থানের ক্ষতি, খণ্ডীকরণ, অতি ব্যবহার বা অতিরিক্ত শিকার, বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ। এরপরে 27 প্রশ্ন, আফ্রিকান ক্যাটফিশ ভারতের নদীগুলিতে চাষ করার ফলে দেশীয় মাছেদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, এটি জীববৈচিত্র্য হ্রাসের কোন কারণকে চিহ্নিত করে? উত্তর হবে এলিয়ান স্পিসিস ইনভেশন, অর্থাৎ অন্য জায়গা থেকে যে মাছ এসেছে বা ছাড়া হয়েছে যে জায়গায়, সেখানকার আগের যে মাছরা আছে তারা নতুন প্রজাতির সঙ্গে মানিয়ে চলতে পারবে না, তাই এই এলিয়ান স্পিসিস যদি আসে হয় সেই অঞ্চলের যে জীববৈচিত্র্য ছিল সেটা নষ্ট হয়ে যাবে বা যে এলিয়ান স্পিসিস এসছে সেইটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই বলা হয় আফ্রিকান ক্যাটফিশ বা মাগুর হলো ভারতের বাইরের একটি বহিরাগত প্রজাতি। এই ধরনের অস্থাপত্য প্রজাতি যখন কোনো নতুন পরিবেশে এসে স্থানীয় প্রজাতির ক্ষতি করে তাকে এলিয়ান ইনভেশন বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ বলা হয়। 28 প্রশ্ন, যদি কোনো একটি নির্দিষ্ট উদ্ভিদ বা পরাগ যোগকারী কীট সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় তবে তার উপর নির্ভরশীল অন্য জীবটিরও বিলুপ্ত ঘটে, এই ঘটনাটিকে কি বলা হয়? এই ঘটনাটিকে বলা হয় সহ বিলুপ্তি, কো এক্সটিংশন। প্রকৃতিতে যখন দুটি জীব একে অপরের উপর বাধ্যতামূলকভাবে নির্ভরশীল হয়, যেমন কোনো নির্দিষ্ট ফুল ও তার পরাগযোগকারী পতঙ্গ, তখন একটি বিলুপ্ত অপরটির বিলুপ্তকে অনিবার্য করে তোলে।
একে বলা হয় সহবিলুপ্তি। 29, জলের নিউট্রিফিকেশন বা পুষ্টি বৃদ্ধির ফলে জলজ জীববৈচিত্র্যের ওপর কি প্রভাব পড়ে? দ্রবীভূত অক্সিজেন, ঠিক আছে, ডিজলভ অক্সিজেন, কথার অর্থ কি ডিজলভড অক্সিজেনের ঘাটতি ঘটে এবং জলজ জীব মারা যায়। কারণ কৃষিক্ষেত্রে সার বা বর্জ্যের কারণে জলাশয়ে পুষ্টির উপাদান বাড়ে, যেমন ফসফেট ও নাইট্রেট, যার জন্য শৈবালের অতিবৃদ্ধি ঘটে। পরে এগুলি পচে যাওয়া সময় জল থেকে সমস্ত দ্রবীভূত অক্সিজেন শুষে নেয়, ফলে অক্সিজেনের অভাবে মাছ ও অন্যান্য জলজ জীব মারা যায়। 30, আমাজন রেইন ফরেস্ট কেটে সয়াবিন চাষ এবং গবাদি পশুর চারণভূমি তৈরির ঘটনাটি প্রধানত কোন বিষয়ের উদাহরণ? উত্তর হবে হ্যাবিট্যাট লস বা বাসস্থানের ক্ষতি। পৃথিবীর বৃহত্তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অ্যামাজনকে কেটে ধ্বংস করার এই ঘটনাটি বন্যপ্রাণীদের মূল প্রাকৃতিক বাসস্থান ধ্বংসের অন্যতম বড় ঐতিহাসিক উদাহরণ। 31, বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্র থেকে অতিরিক্ত মাত্রায় মাছ ধরার ফলে কোনো প্রজাতি সামুদ্রিক মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জীববৈচিত্র্য হ্রাসের কোন কারণটির সাথে যুক্ত? এটার উত্তর অতি ব্যবহার। যদি মানুষ বেশি করে কোনো জায়গা থেকে কোনো কিছু তুলে নেয়, তাহলে সেই জায়গায় নতুন করে হতে অনেকটা সময় লাগবে। তাই প্রকৃতিতে যখন কোনো সম্পদ বা জীবকে পুনরুৎপাদন করতে পারে, তার চেয়ে দ্রুত গতিতে যদি মানুষ তার নিজের প্রয়োজনে প্রকৃতি থেকে তুলে নেয় বা শিকার করে, তাকে ওভার এক্সপ্লয়টেশন বা অতি ব্যবহার বলা হয়। 32, জীববৈচিত্র্যের হ্রাসের ফলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার উপর কি প্রভাব পড়ে? জীববৈচিত্র্যের হ্রাসের ফলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার উপর প্রভাব পড়ে এমন যে বাস্তুতন্ত্রের পরিবেশগত বিপর্যয়, যেমন খরা, বন্যা প্রতিরোধের ক্ষমতা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ জীববৈচিত্র্য কমলে বাস্তুতন্ত্র দুর্বল হয়ে পড়ে, ফলে খরা, বন্যা বা মহামারীর মতো বাহ্যিক প্রাকৃতিক আঘাত সামলানোর ক্ষমতা বা বাস্তুতান্ত্রিক প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায়। এরপরের প্রশ্ন, হাই থিঙ্কিং লেভেল অ্যান্ড ডেটা বেসড প্রশ্ন, অ্যানালিসিস অ্যান্ড এভলিউশন। 33 নম্বর প্রশ্ন, লেভেল 3, অর্থাৎ এই প্রশ্নগুলো করতে গেলে আরো অনেক ভাবতে হবে, তারপরেই উত্তর করতে হবে। নরমান মেয়ার্স প্রবর্তিত ধারণার উপর ভিত্তি করে বর্তমানে বিশ্বে মোট কতটি অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে নরমান মায়ার্স জীববৈচিত্র্যের হটস্পট শব্দটা ধারণা দিয়েছেন। বর্তমানে উত্তর হবে 36টি। ব্রিটিশ পরিবেশবিদ নরমান মেয়ার্স 1968 সালে এই ধারণা দিয়েছিলেন এবং ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বর্তমানে অর্থাৎ 2026 সালের সর্বশেষ আন্তর্জাতিক তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট 36টি অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে। 34 নম্বর প্রশ্ন, কোনো অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে স্বীকৃতি পেতে হলে সেখানে অন্তত কত শতাংশ বা কত সংখ্যক এন্ডেমিক বা আঞ্চলিক সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকতে হবে? এখানে উদ্ভিদ থাকতে হবে 0.5% বা অন্তত 1,500টি প্রজাতি। ঠিক আছে, হটস্পট হওয়ায় প্রধান দুটি শর্তের প্রথমটি হলো অঞ্চলটিতে পৃথিবীর মোট উদ্ভিদের অন্তত 0.5% অথবা 1,500টি প্রজাতিকে এন্ডেমিক, যা ওই অঞ্চল ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, হতে হবে। আর দ্বিতীয় শর্তটি হলো অঞ্চলটির অন্তত 70% আদি বাসস্থান ধ্বংস হয়ে গিয়ে থাকতে হবে। বাসস্থান ধ্বংস হয়ে গিয়ে থাকতে হবে, ধ্বংস হয়ে গিয়ে থাকতে হবে। 35, বিশ্বের মোট 36টি বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে কতটি হটস্পটের বিস্তার ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে রয়েছে? উত্তর হবে 4টি। ভারতের সীমানায় 4টি হটস্পট রয়েছে,
কি কি? একটা হলো হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দালাল্যান্ড, যার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে। তাহলে কি কি বললাম? হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দালাল্যান্ড, যেখানে নিকোবর দ্বীপপুঞ্জ পড়ে। ৩৬ নম্বর প্রশ্ন, যে ভারতের মোট স্থলভাগের মাত্র 2.4 এলাকা দখল করে থাকলেও বিশ্বের মোট নথিবদ্ধ জীব প্রজাতির কত শতাংশ ভারতে পাওয়া যায়? এখানে মনে রাখবে 7.1 থেকে 8.1% প্রজাতি ভারতে পাওয়া যায়। তাই ভারতকে বিশ্বের অন্যতম মেগা ডাইভার্সিটি দেশও বলা হয়। 37, মেগা ডাইভার্সিটি দেশ সমূহের তালিকায় ভারতের স্থান এবং বিশ্বের মোট মেগা ডাইভার্সিটি দেশের সংখ্যা কত? ভারতের স্থান হলো অষ্টম আর মোট দেশ আছে 17টি। বিশ্বে মোট 17টি দেশকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বা অতি জীববৈচিত্র্যপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ভারতের অন্যতম এবং প্রজাতি প্রাচুর্যকে দিক থেকে ভারতের স্থান বিশ্ব তালিকায় অষ্টম। 38 নম্বর প্রশ্ন, লিভিং প্ল্যানেট রিপোর্ট 2024 বা সাম্প্রতিকতম বিশ্ব বন্যপ্রাণী তহবিল WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড রিপোর্ট অনুযায়ী 1970 থেকে 2020 সালের মধ্যে বিশ্বব্যাপী বন্যপ্রাণী পপুলেশনের গড় আকার আনুমানিক কত শতাংশ হ্রাস পেয়েছে? উত্তর হবে 73% হ্রাস পেয়েছে। ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড এবং জুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের যৌথ উদ্যোগে প্রকাশিত সর্বশেষ লিভিং প্ল্যানেট রিপোর্টের বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী বিগত 50 বছরে 1970 থেকে 2020 স্তন্যপায়ী পাখি, উভচর, সরীসৃপ ও মাছের পপুলেশন বা মাছের সংখ্যা গড়ে প্রায় 73% হ্রাস পেয়ে গেছে। 39, IUCN রেড লিস্টের পরিভাষা অনুযায়ী কোনো প্রজাতিকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা চরম বিপন্ন বলা হবে যদি গত 10 বছরে বা 3টি প্রজন্ম তার বন্য পপুলেশন হ্রাস পায় অন্তত 90% বা তার বেশি। ঠিক আছে, হ্রাস পায় অন্তত 90% বা তার বেশি। IUCN এর নিয়ম অনুযায়ী কোনো প্রজাতি বন্য পপুলেশন যদি গত 10 বছর বা 3টি প্রজন্মে 90% বা তার বেশি হ্রাস পায়, তবে তাকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা অতি সংকটাপন্ন বলা হয়। 80% বা তার বেশি হলে তা এন্ডেঞ্জার্ড বা বিপন্ন বিভাগের অন্তর্গত ধরা হয়। 40 নম্বর প্রশ্ন, IUCN রেড লিস্টের পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী নিচের কোন জীবগোষ্ঠীর প্রজাতিগুলি সবচেয়ে বেশি শতাংশ বিলুপ্তির হুমকির মুখে রয়েছে? উত্তর হবে উভচর প্রাণীরা, অ্যাম্ফিবিয়ান্সরা। IUCN এর বৈশ্বিক মূল্যায়ন অনুযায়ী মেরুদণ্ডী প্রাণীর মধ্যে উভচর প্রজাতি সবচেয়ে বেশি বিপন্ন। বিশ্বজুড়ে প্রায় 41% বা তার বেশি উভচর প্রজাতি বর্তমানে বিলুপ্তির হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এরপরে অ্যানালিটিক্যাল অ্যান্ড কনসেপ্ট সিনথেসিস কোশ্চেন, অর্থাৎ বিশ্লেষণ করে উত্তর দিতে হবে। 41, যদি একটি বনের মধ্যে দিয়ে 4 লেনের জাতীয় সড়ক তৈরি করা হয় তবে কোন ধরনের প্রাণীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? উত্তর হবে বড় স্তন্যপ্রায়ী প্রাণী যাদের জীবন ধারণের জন্য বিশাল চারণভূমি প্রয়োজন, তারাই সবথেকে বেশি ক্ষতি হবে। কারণ বড় বড় স্তন্যপায়ী প্রাণী হাতি, বাঘ, হরিণ জীবন ধারণ এবং খাদ্য সংগ্রহের জন্য এবং প্রজননের জন্য বিশাল ও অখণ্ড চারণভূমি প্রয়োজন। বনের মাঝে যদি বড় রাস্তা তৈরি করা হয় তাহলে বাসস্থান খণ্ডীকরণ হয়ে যাবে, ফলে তারা সবচেয়ে বেশি সংকটে পড়ে এবং প্রায়ই পথ দুর্ঘটনার শিকার হবে। 42 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে মেরু ভাল্লুকের অবলুপ্তি জীববৈচিত্র্য হ্রাসের কোন দুটি কারণের প্রত্যক্ষ মিশ্রণ? উত্তর হবে এইখানে বাসস্থানের ক্ষতি এবং বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন। ঠিক আছে, বাসস্থানের ক্ষতি এবং বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? গ্রিনহাউস গ্যাসের কারণে
বিশ্ব উষ্ণায়ন ঘটছে। এর ফলে মেরু অঞ্চলে সামুদ্রিক বরফ গলে যাচ্ছে, যা মেরু ভাল্লুকের শিকার করা এবং বেঁচে থাকার মূল প্রাকৃতিক বাসস্থান। তাই এই বাসস্থান ধ্বংস হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের এটা একটা প্রত্যক্ষ ফলস্বরূপ হিসাবে আমাদের সামনে উঠে আসছে। 43 পল এরলিখ এর রিভেট পপার হাইপোথিসিস বা রাইভেট পপার তত্ত্বে বিমানের ডানার রাইভেট বা স্ক্রু খুলে নেওয়ার ঘটনাটি বাস্তুতন্ত্রের কোন বিষয়টিকে ব্যাখ্যা করে? উত্তর হবে যে মূল প্রজাতির বা কিস্টোন প্রজাতির বিলুপ্তি বা বাস্তুতন্ত্রের ভাঙনকে নির্দেশ করে। ঠিক আছে, এই তত্ত্বে বিমানটিকে একটি বাস্তুতন্ত্র এবং বিমানের গায়ের হাজার হাজার রাইভেটকে বা স্ক্রু প্রজাতির সাথে তুলনা করা হয়েছে। বিমানের ভেতরে কোনো স্ক্রু হারালে বিমানের হয়তো ততটা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ডানার মতো গুরুত্বপূর্ণ অংশে রাইভেট বা যা বাস্তুতন্ত্রের কিস্টোন স্পিসিস বা মূল প্রজাতি যেমন বাঘ বা সিংহ খুলে নিলে পুরো বিমান বা বাস্তুতন্ত্রটি ভেঙে পড়বে বা ক্র্যাশ করবে। 44 কোনো একটি দেশের আদিম বন্য ফসলের জিন ব্যাংক বা বীজ ব্যাংক সংরক্ষণ করা জীববৈচিত্র্যের কোন স্তরকে দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে বেশি জরুরি? উত্তর জিনগত ও গৃহপালিত বৈচিত্র্য। কারণ জিন ব্যাংক বা বীজ ব্যাংকে ফসলের আদি ও বন্য জাতের বীজ ও পরাগরেণু সংরক্ষণ করা হয়। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ফলে খরা বা নতুন রোগ দেখা দিলে এই আদি জিন ভান্ডার থেকে প্রতিরোধী জিন নিয়ে নতুন শস্য তৈরি করা সম্ভব হবে, যা মূলত জেনেটিক এবং ডোমেস্টিক বা গৃহপালিত বৈচিত্র্যকে রক্ষা করবে। 45 নিচের কোন ডেটা সেটটি কোনো অঞ্চলের জীববৈচিত্র্যের গুণগত ও সংখ্যাগত হ্রাসের সঠিক সূচক নির্দেশ করে? উত্তর হবে রেড ডাটা বুক তালিকা, স্পিসিস রিচনেস ইন্ডেক্স এবং লিভিং প্ল্যানেট ইন্ডেক্স এই কটা দ্বারাই প্রজাতির সংখ্যাগত প্রাচুর্যের পরিমাপ করা হয়, এবং লিভিং প্ল্যানেট ইন্ডেক্স বন্যপ্রাণী পপুলেশন ট্রেন্ড বা দিককে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে বলি, রেড ডাটা বুক তালিকা কি করে যে বিপন্নতার স্তর দেখায়। বিপন্নতার স্তর মানে জীব প্রজাতির বিপন্নতার স্তর। আর স্পিসিস রিচনেস প্রজাতির সংখ্যাগত প্রাচুর্যকে পরিমাপ করে, এবং লিভিং প্ল্যানেট ইন্ডেক্স বন্যপ্রাণীর পপুলেশনের ট্রেন্ড বা দিক নির্দেশ করে। এই তিনটি মিলেই জীববৈচিত্র্যের প্রকৃত হ্রাসের সঠিক বৈজ্ঞানিক চিত্র পাওয়া যায়। 46 সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ার ফলে হরিণ ও শুয়োরের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, যা বনের উদ্ভিদ অংশকে ধ্বংস করছে। এটি বাস্তুতন্ত্রের কোন প্রভাবকে তুলে ধরে? এটা ট্রপিক কাসকেড বা বাস্তুতান্ত্রিক ভারসাম্যহীনতাকে তুলে ধরে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি খাদ্য শৃঙ্খলের শীর্ষে শিকারী কমে গেলে তার নিচের খাদকদের যেমন হরিণের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে যাবে, যা আবার উৎপাদকের বা উদ্ভিদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। খাদ্য শৃঙ্খলের ওপর থেকে নিচে বয়ে চলা এই প্রভাবকে ট্রপিক কাসকেড বলা হয়। 47 নিচের কোনটি কোনো অঞ্চলে উচ্চ প্রজাতির বৈচিত্র্য থাকা সুদূরপ্রসারী পরিবেশগত সুবিধা? উত্তর বাস্তুতান্ত্রিক বাহ্যিক যে কোনো আকস্মিক ধাক্কা বা খরা সহজে কাটিয়ে উঠতে পারা। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক বাহ্যিক যে কোনো আকস্মিক ধাক্কা বা খরা সহজে কাটিয়ে উঠতে পারা যদি হয়, তবে সুদূরপ্রসারী পরিবেশগত সুবিধা হবে। অর্থাৎ এটা যদি ব্যাখ্যা করে বলি যে পরিবেশ বিজ্ঞানী ডেভিড টিলম্যান প্রমাণ করেছেন যে ডেভিড টিলম্যান টিলম্যান প্রমাণ করেছেন যে বাস্তুতন্ত্রের প্রজাতির সংখ্যা যত বেশি, সেই বাস্তুতন্ত্র তত বেশি স্থিতিশীল। কোনো প্রাকৃতিক বিপর্যয় বা খরা দেখা দিলে উচ্চ প্রজাতি বৈচিত্র্যযুক্ত বাস্তুতন্ত্র নিজেকে দ্রুত পুনরুদ্ধার করতে পারে। একে বাস্তুতান্ত্রিক স্থিতিস্থাপকতা বলে। 48 নম্বর প্রশ্ন, নীল নদ থেকে আনা
নীল পের্চ মাছ পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদে ছাড়ার পর কি ঘটেছিল? পরিবেশগত ভারসাম্যের কারণে 200-র বেশি স্থানীয় সিচলিড মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, কারণ ভিক্টোরিয়া হ্রদে নীল পের্চ নামক শিকারী মাছটি বাইরে থেকে নিয়ে এসে ছাড়ার পরে সেটি হ্রদের স্থানীয় ও এন্ডেমিক সিচলিড মাছেদের ব্যাপক হারে শিকার করতে শুরু করে। এর ফলে হ্রদের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং 200-র বেশি দেশীয় প্রজাতির মাছ চিরতরে বিলুপ্ত হয়ে যায়। 49, ডেটা অনুসারে ভারতের উত্তর পূর্বাঞ্চলে জীববৈচিত্র্যের অন্যতম ধনী হওয়ার মূল কারণ কি? অর্থাৎ অত্যন্ত জীববৈচিত্র্য হওয়ার মূল কারণ কি? কারণ এটি প্রধান দুটি এটি দুটি প্রধান বায়োজিওগ্রাফিক জোনের মিলনস্থল এবং এখানে বৃষ্টিপাত অত্যন্ত বেশি। এরপরে 50 নম্বর প্রশ্ন, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো বায়ু দূষণ উপাদানগুলি বনের লাইকেন প্রজাতি ধ্বংস হওয়া জীববৈচিত্র্য হ্রাসের কোন প্রভাবকে সরাসরি প্রমাণ করে? পরিবেশ দূষণের কারণে সংবেদনশীল নির্দেশক প্রজাতির বিলুপ্তি কে নির্দেশ করে। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের একটি চমৎকার সহাবস্থান। এরা বায়ুর সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল। বাতাসে দূষণ বাড়লে লাইকেন মারা যায়। এই কারণে লাইকেনকে প্রাকৃতিক বায়ু দূষণের নির্দেশক বা বায়ো ইন্ডিকেটরও বলা হয়। এরপরে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্যের গুরুত্ব থেকে লো অ্যান্ড মিডিয়াম থিঙ্কিং লেভেল অর্থাৎ কনসেপ্ট অ্যান্ড ফাংশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। লো অ্যান্ড মিডিয়াম থিঙ্কিং লেভেল মানে কি? খুব অল্প চিন্তা করেই উত্তর করতে পারবে, সাধারণ ধারণা এবং কার্যাবলী মনে থাকলেই উত্তর করতে পারবে। কনসেপ্ট মানে একটা ধারণা, ফাংশন মানে কার্যাবলী। প্রথম প্রশ্ন, মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পেনিসিলিন, কুইনাইন, রেসপিরিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধগুলি সরাসরি জীববৈচিত্র্যে কোন উৎসের অবদান? উত্তর, উদ্ভিদ ও অণুজীবী অর্থাৎ প্রাকৃতিক উৎসের অবদান। পেনিসিলিন পাওয়া যায় পেনসিলিয়াম নামক ছত্রাক থেকে, কুইনাইন আসে সিনকোনা গাছের ছাল থেকে, রেসপিরিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে। এগুলি সবই জীববৈচিত্র্যের প্রত্যক্ষ অবদান। 2 নম্বর, বাস্তুতন্ত্রের উদ্ভিদে সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপাদন এবং মৌমাছি বা প্রজাতির মাধ্যমে পরাগযোগ হওয়া জীববৈচিত্র্যের কোন ধরনের সুবিধার অন্তর্গত? 2 এর প্রশ্ন, পরোক্ষ পরিবেশগত বা নিয়ামক গুরুত্ব। যে সমস্ত পরিবেশগত সুবিধা আমরা সরাসরি বাজার থেকে কিনি না কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অপরিহার্য, যেমন অক্সিজেন উৎপাদন, মৌমাছির মাধ্যমে পরাগযোগ, জলবায়ু নিয়ন্ত্রণ, সেগুলিকে পরোক্ষ বা নিয়ামক সুবিধা বলা হয়। 3 এর প্রশ্ন, নিচের কোন পরিবেশগত প্রক্রিয়াটি সক্রিয় রাখতে মাটির অণুজীব ও অবিকৃত জীববৈচিত্র্য সরাসরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর, পুষ্টি চক্র বা পুষ্টিমৌলের চক্রের আবর্তন, নিউট্রিয়েন্ট সাইকেলিং। মাটির ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীব মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ পচিয়ে পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস, কার্বন আবার মাটিতে ফিরিয়ে দেয়। একে পুষ্টিচক্র বলে, যা ছাড়া পৃথিবীর উদ্ভিদহীন মরুভূমি হয়ে যেত। 4 এর প্রশ্ন, জলবায়ু নিয়ন্ত্রণ এবং বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন কমাতে নিচের কোন প্রাকৃতিক উপাদানটির জীববৈচিত্র্য সবচেয়ে বেশি অবদান রাখে? উত্তর, ক্রান্তীয় রেইনফরেস্ট বা ট্রপিক্যাল রেইনফরেস্ট ও ম্যানগ্রোভ অরণ্য। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ম্যানগ্রোভ অরণ্য। কারণ এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এবং ম্যানগ্রোভ অরণ্য বিশাল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে তা নিজেদের দেহে আটকে রাখে। এদের প্রকৃতির কার্বন সিঙ্ক বলা হয়, যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সবচেয়ে বড় ভূমিকা নেয়। 5 এর প্রশ্ন, সুন্দরবন বা দীঘার উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ ও নোনা জলের উদ্ভিদের বৈচিত্র্য রক্ষা করা মানব সভ্যতার জন্য কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ এটি তীব্র সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের গতিবেগ কমিয়ে উপকূলকে রক্ষা করে। সুন্দরবনের এই ম্যানগ্রোভ উদ্ভিদের জটালো পাকানো শ্বাসমূল ও ঠেসমূল তীব্র আমফান বা আইলার মতো সামুদ্রিক ঘূর্ণিঝড়, সুনামি, জলোচ্ছ্বাসের গতিবেগ অনেকাংশ শুষে নেয়।
এটি উপকূলীয় অঞ্চলের জন্য একটি প্রাকৃতিক প্রাচীর বা শিল্ড হিসাবে কাজ করে। এরপরে আমরা হাই লেভেল থিঙ্কিং আর উচ্চ স্তরের ভাবনা চিন্তা এবং কিছু তথ্যভিত্তিক প্রশ্ন, অ্যানালিসিস বিশ্লেষণ এবং সারা পৃথিবীব্যাপীর কনটেক্সটে দেখি কি কি দিতে পারে। একটা প্রশ্ন, প্রথম 6 নম্বরে একটি বিখ্যাত গবেষণামূলক ডেটা অনুসারে বিশ্বজুড়ে উৎপাদিত আধুনিক ওষুধ বা ফার্মাসিউটিক্যাল এর প্রায় কত শতাংশ সরাসরি উদ্ভিদের বিভিন্ন উপক্ষার বা নির্যাস থেকে তৈরি হয়? উপক্ষার বা নির্যাস থেকে তৈরি হয় প্রায়, উত্তর হবে 25%। ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ডেটা অনুযায়ী আধুনিক চিকিৎসাবিদ্যায় ব্যবহৃত সমস্ত অ্যালোপ্যাথি ওষুধের প্রায় 25% উপাদান সরাসরি কোনো না কোনো উদ্ভিদ বা উপাক্ষার থেকে সংগ্রহ করা হয়। 7 প্রশ্ন, ডেটা অনুসারে মানবজাতি খাদ্যের চাহিদার জন্য প্রধানত মাত্র গুটি কয়েক ফসলের উপর নির্ভরশীল। বিশ্বের মোট খাদ্যের প্রায় 7% আসে নিচের কোন 3টি প্রধান শস্য প্রজাতি থেকে? উত্তর হবে ধান, গম এবং ভুট্টা। 8 দাগের প্রশ্ন, ডেভিড টিলম্যানের দীর্ঘমেয়াদী বাস্তুতান্ত্রিক পরীক্ষা থেকে প্রাপ্ত ডেটা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে কি প্রমাণ করে? বেশি প্রজাতি বৈচিত্র্যযুক্ত অঞ্চলের বার্ষিক উৎপাদনশীলতা বেশি স্থিতিশীল এবং সেখানে জীববৈচিত্র্যের তারতম্য কম হয়। তিনি দীর্ঘমেয়াদী পরীক্ষা করে এটি প্রমাণ করেছিলেন। কোনো ইকোসিস্টেমে যত বেশি প্রজাতি বৈচিত্র্য থাকবে, তিনি বলতেন সেই বাস্তুতন্ত্র তত বেশি স্থিতিশীল হবে। খরার মতো প্রাকৃতিক দুর্যোগও তার উৎপাদনশীলতা সহজে নষ্ট করতে পারবে না। 9 প্রশ্ন, বর্তমান পরিবেশে অর্থনীতিতে বায়োপ্রসপেক্টিং বলতে জীববৈচিত্র্যের কোন ধরনের গুরুত্বকে অনুসন্ধান করা যায়? বায়োপ্রসপেক্টিং বলতে অর্থনৈতিক মূল্যবান নতুন জিন, অণুজীবী এবং জৈব যৌগ আবিষ্কারের জন্য আণবিক এবং প্রজাতি স্তরের অনুসন্ধান বা বৈজ্ঞানিকভাবে খুঁজে পাওয়াকে বলা হয় বায়োপ্রসপেক্টিং। 10 প্রশ্ন আর আজকের জন্য লাস্ট প্রশ্ন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি রিপোর্ট অনুসারে বৈশ্বিক অর্থনীতির অর্ধেকেরও বেশি মূলধন, প্রায় $44 ট্রিলিয়ন, প্রকৃতির পরিবেশগত পরিষেবার উপর মাঝারি বা উচ্চ মাত্রায় নির্ভরশীল। জীববৈচিত্র্যের এই অর্থনৈতিক গুরুত্বকে পরিমাপ করার প্রক্রিয়াকে কি বলা হয়? বলা হয় যে প্রচলিত জিডিপি বা এটা প্রচলিত জিডিপি নয়, এটা হবে গ্রিন অ্যাকাউন্টিং বা সবুজ হিসাব রক্ষক। ঠিক আছে। অর্থাৎ প্রচলিত জিডিপি গণনায় আমরা প্রকৃতির ক্ষয় বা অবদানকে ধরি না, কিন্তু পরিবেশের অবদান যেমন অক্সিজেন, জল, মাটির উর্বরতা এবং পরিবেশের ক্ষতিকে হিসাব রেখে যে জাতীয় আয় গণনা করা হয় তাকে গ্রিন অ্যাকাউন্টিং বা সবুজ হিসাব রক্ষক বলা হয়। জিডিপি হলো কোনো দেশের আয়কে ধরা হয়, ঠিক আছে, কিন্তু গ্রিন অ্যাকাউন্টিং বলতে বোঝায় যে পরিবেশগত ক্ষতি কতটা হলো এবং কতটা টোটাল আয় হলো সেটা ধরা হয়। ঠিক আছে, প্রকৃতির ক্ষয়কে যদি ধরা হয় তখন সেটা হয়ে যাবে গ্রিন অ্যাকাউন্টিং। তবে এই টোটাল এতগুলো প্রশ্ন তোমাদের উত্তর সহ ব্যাখ্যা এবং প্রত্যেকটা লেভেল অনুযায়ী করানো হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।